অনার্স চতুর্থ বর্ষ স্পেকট্রোস্কোপি ক্লাসে সবাইকে স্বাগতম। স্পেকট্রোস্কোপি চতুর্থ বর্ষের একটি মেজর একটি কোর্স। এটি 100 মার্কসের অর্থাৎ 4 ক্রেডিট এখানে ক্যারি করে, 4 ক্রেডিট। এখানে রয়েছে আমাদের 7টি চ্যাপ্টার। যেহেতু অনার্স ফোর্থ ইয়ারের প্রথম স্পেকট্রোস্কোপি ক্লাস এটি, তাই সিলেবাস সম্পর্কে একটি ধারণা দেওয়া উচিত। প্রথমটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, দ্বিতীয় রোটেশনাল, তৃতীয়টি ইনফ্রারেড, চতুর্থ আল্ট্রাভায়োলেট ভিজিবল, পঞ্চম রমন স্পেকট্রোস্কোপি, ষষ্ঠ হলো রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, মূলত এনএমআর ইএসআর এখানে রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। সপ্তম ম্যাস স্পেকট্রোস্কোপি। তো 7টা চ্যাপ্টার ধারাবাহিকভাবে পড়তে হবে। প্রথম যে চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বেসিক কনসেপ্ট এখানে রয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তো তড়িৎ চুম্বকীয় বিকিরণ যেটা আমরা পড়েছি, তড়িৎ চুম্বকীয় বিকিরণ, দ্য ন্যাচারাল অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে প্রকৃতি সেটা আমাদের পড়তে হবে। ইমিশন, অ্যাবজর্পশন স্পেকট্রা, স্পেকট্রোমিটারের গঠন, বেসিক কিছু কনসেপ্ট এখানে, মডুলেশন টেকনিক, ট্রান্সমিটেন্স, অ্যাবজর্বেন্স। এই অংশটি উচ্চ মাধ্যমিকেও ছিল, মানে এখন আছে উচ্চ মাধ্যমিকে। তো আমাদের বেশি আরও বিস্তারিতভাবে পড়তে হলে অধ্যায়ের দিকে প্রবেশ করতে হবে। তোমরা খাতা কলম নিয়ে যেভাবে একটার পর একটা টপিক বলবো সেইভাবে কিন্তু তোমরা খাতায় লিপিবদ্ধ করবে। আজকে থেকে কেমিক্যাল স্পেকট্রোস্কোপি অনার্স চতুর্থ বর্ষের ক্লাস শুরু হচ্ছে। তোমাদের এটি খাতায় যদি লিপিবদ্ধ না থাকে, পরবর্তীতে যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু সমস্যায় পড়বে। তো প্রথম অধ্যায় তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন, বর্ণালীর মৌলিক ধারণা কিন্তু এখানে আছে। বেসিক কনসেপ্ট অফ স্পেকট্রোমেট্রি, এখানে বিভিন্ন কনসেপ্ট নিয়ে আছে। বিশেষ করে আমাদের এইখানে কয়েকটা কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। এখানে রেডিয়েশনের কোয়ান্টাম, তারপরে এখানে স্বাতন্ত্র মাত্রা, যেটা বলছে যে গতির স্বাতন্ত্র মাত্রা, এই স্বাতন্ত্র মাত্রা টপিক দিয়ে পড়তে হবে। এছাড়া এখানে সিগন্যাল টু নয়েজ অনুপাত এখানে পড়তে হবে, ফোরিয়ার রূপান্তর পড়তে হবে। তারপরে এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে রয়েছে, যে পারমাণবিক বর্ণালী উৎস, এটা কিন্তু অনেক বড়, এখানে যদিও এখানে খুব ছোট এক লাইনে লেখা, এখানে কিন্তু অনেক বড়। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, সূক্ষ্ম গঠন, নির্বাচন সূত্র, এটা নিয়ে কিন্তু অনেক বিস্তারিত এখানে আলোচনা আছে, এই জায়গাটায় অনেক বিস্তারিত আলোচনা আছে। জীবাণ প্রভাব, ব্যতিক্রমী জীবাণ প্রভাব, স্টার প্রভাব, এগুলো নিয়েও কিন্তু পড়তে হবে। তো ঠিক আছে, শুরু করা যাক। এখানে অধ্যায়ের শুরুটা আমরা দেখলাম কি কি বিষয় এখানে আছে। তো এখানে প্রথমেই রয়েছে বর্ণালী বিশ্লেষণের মৌলিক ধারণা, মানে আমরা বর্ণালী বিশ্লেষণ অর্থাৎ স্পেকট্রোস্কোপি কেন পড়বো। এখানে দেখো বলছে বিজ্ঞানের যে শাখায় তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন ব্যবহার করে, অর্থাৎ আমাদের এই স্পেকট্রোস্কোপিটা কিন্তু তড়িৎ চুম্বকীয় রেডিয়েশনের ব্যবহারের সাহায্যে এই অধ্যায়টি বা আমাদের যত প্রয়োগ আছে পৃথিবীতে সেটা কিন্তু তড়িৎচুম্বকীয় রেডিয়েশন ব্যবহার করে আমরা করব। ব্যবহার করে অণু পরমাণুর বর্ণালী উৎপাদন, তাহলে কি ব্যবহার করে? তড়িৎচুম্বকীয় রেডিয়েশন ব্যবহার করে অণু পরমাণুর বর্ণালী উৎপাদন করতে হবে, এবং প্রাপ্ত বর্ণালী অধ্যয়ন দ্বারা অণু বা পরমাণুর অভ্যন্তরীণ ধর্ম নির্ণয় করা। অর্থাৎ ধর্ম বলতে গেলে এখানে গঠন, তাদের কেমন বিক্রিয়া দিবে, অর্থাৎ তাদের যে প্রপার্টিস সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। যাই হোক, এখানে তাকে বর্ণালী বিশ্লেষণ বা বর্ণালী মিতি এখানে বলছে, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন ব্যবহার করে কোনো অণু, যেমন হাইড্রোজেন বা সোডিয়াম, এদের বর্ণালী উৎপাদন করতে হবে।
আর বর্ণালী উৎপাদন করলেই হবে না, বর্ণালী উৎপাদন করে প্রাপ্ত বর্ণালী থেকে ওই পরমাণু বা অণুর যে রাসায়নিক ধর্ম কেমন, তাদের অভ্যন্তরীণ গঠন কেমন, সেগুলোও কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে বা গবেষণার মধ্যে নিয়ে আসতে হবে। এইটাকে বলা হচ্ছে বর্ণালী মিতি। তাহলে এক লাইনের সংজ্ঞাটা হলো, বর্ণালী মিতির সংজ্ঞা: বিজ্ঞানের যে শাখায় তড়িৎচুম্বকীয় রেডিয়েশন ব্যবহার করে অণু ও পরমাণুর বর্ণালীর উৎপাদন করা হয় এবং সেই বর্ণালীর অধ্যয়ন দ্বারা অণু বা পরমাণুর অভ্যন্তরীণ ধর্ম নির্ণয় করা হয়, তাকেই বর্ণালী বিশ্লেষণ বা বর্ণালী মিতি বা স্পেকট্রোস্কোপি বলা হয়। এখন বর্ণালীটা কি? কোনো মৌল বা যৌগের উপর উপযুক্ত রেডিয়েশন প্রয়োগ করে তার রেডিয়েশন শক্তি শোষণ বা নিক্ষেপ করতে পারে। বর্ণালী মাপক যে যন্ত্র, এই নিক্ষিপ্ত বা শোষিত রেডিয়েশনগুলোকে যদি আলোকিত করা হয় বা লেখচিত্র আকারে প্রকাশ করা হয়, এইটাই হচ্ছে বর্ণালী। এখন কনসেপ্টটি আরও পরিষ্কার করে যদি বলি যে আমরা ধরো একটা পদার্থের উপরে আলোক রশ্মি প্রয়োগ করলাম, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের উপর আলোক রশ্মি প্রয়োগ করলাম। ধরো অন্ধকার, অন্ধকারে বর্ণালীতে আমরা দেখতে পাই না, সূর্যের আলো কোনো একটা পদার্থের উপর পড়ছে, তো এটাই কিন্তু উপযুক্ত রেডিয়েশন প্রয়োগ করার কথা বলছে। তাহলে কোনো একটা যৌগের বা মৌলের উপর উপযুক্ত রেডিয়েশন প্রয়োগ করে, এখন রেডিয়েশন প্রয়োগ করলাম, প্রয়োগ করে ওই মৌল বা যৌগটি সেই রেডিয়েশন হয় শোষণ করবে বা ওখান থেকে নির্গত করবে, অ্যাবজর্ব করতে পারে বা ইমিট করতে পারে। করার ফলে এখান থেকে যে শক্তি শোষণ করলো বা নিক্ষেপ করলো, সেটা যদি আমরা দেখতে না পাই, অনেক সময় এমন হতে পারে যে দেখতে পাবো না, তো সেইগুলা বর্ণালী মাপক যন্ত্রে এটিকে এই কি পরিমাণ শক্তি শোষণ করলো বা নিক্ষিপ্ত করলো, এটা সে ক্যাপচার করবে, সেই যন্ত্রটি সেটা পরিমাণটি নির্ণয় করবে। নির্ণয় করে সেইখানে সেই শক্তি দ্বারা একটি লেখচিত্র যদি তৈরি করা হয়, তাহলে সেই লেখচিত্রটি হবে বর্ণালী। এরপরে আমরা চলে যাই বর্ণালী বিশ্লেষণের শ্রেণীবিভাগ, অর্থাৎ আমাদের এই অধ্যায়ে যে বর্ণালী বিশ্লেষণ রয়েছে, সেই বর্ণালীর মধ্যে প্রথমেই আমাদের আণবিক বর্ণালী রয়েছে, মলিকুলার স্পেকট্রোস্কোপি, এবং পারমাণবিক বর্ণালী রয়েছে। এবং পরবর্তীকালে এই আণবিক বর্ণালীর অধিকাংশ ক্ষেত্রে অণু বা তড়িৎচুম্বকীয় রেডিয়েশন শোষণের করলে যে বর্ণালীগুলো উৎপন্ন হয়, সেগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। এক, আবর্তন বর্ণালী, কম্পন বর্ণালী, ইলেকট্রনীয় বর্ণালী, রমন, ইলেকট্রন স্পিন রেজোনেন্স ইএসআর, নিউক্লিয় স্পিন রেজোনেন্স এনএমআর, মজবার রয়েছে, ভর বর্ণালী রয়েছে। এগুলা কিন্তু বর্ণালী বিশ্লেষণের শ্রেণীবিভাগ। তাহলে আমরা এখন পড়লাম বর্ণালী বিশ্লেষণের শ্রেণীবিভাগ। এখানে প্রায় 8 ধরনের বর্ণালী বিশ্লেষণ রয়েছে। এরপরে আমাদের কনসেপ্টের এখান থেকে শুরু হচ্ছে তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন। একটি প্রশ্ন আকারে লিখতে হবে, তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন কাকে বলে? তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন কাকে বলে? তাহলে রেডিয়েশন আমরা বুঝতে পারছি যে রেডিয়েশন যে কোনো ধরনের বিকিরণ, ধরো একটা রুমে, একটা কক্ষে আলো বা লাইট, সেই লাইট থেকে যে আলোগুলো নির্গত হচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের বর্ণালী বা তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন। আবার যদি রিমোট থেকে, যে রিমোটের মাথায় যে একটি লাইট থাকে, সেখান থেকেও কিন্তু আলো নির্গত হয়, সেটা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু সেটাও এক ধরনের বিকিরণ, সেটাও এক ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ। আবার মোবাইল থেকেও কিন্তু অনবরত রেডিয়েশন নির্গত হচ্ছে, সেটাও তড়িৎচুম্বকীয় রেডিয়েশন। অর্থাৎ রেডিয়েশন দৃশ্যমান বা অদৃশ্য যে কোনোটি হতে পারে। আর এই রেডিয়েশনগুলো সাধারণত আমরা আলো হিসেবে জানি, তবে যদি অদৃশ্য হয় সেগুলোকে কিন্তু অনেক সময় আমরা আবার আলো বলি না, কিন্তু সেগুলোও এক ধরনের রেডিয়েশন। তো এই যে তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন, সেটা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয়ের সমন্বয়ে বিকিরিত হয়। কোনো পদার্থ যদি শক্তি শোষণ করে, তাহলে এই শোষিত শক্তি যখন নির্গত হয়, তখন এর তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এই উভয়ের সমন্বয়েই
এটি নির্গত হয় বা এটি বিকিরিত হয় বলেই এটাকে তড়িৎচুম্বকীয় রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিকিরণ বলে। তাহলে আমরা তড়িৎচুম্বকীয় রেডিয়েশন কাকে বলে এটি সংজ্ঞাটি আমরা মুখস্থ করব, বা তড়িৎচুম্বকীয় বিকিরণের কাকে বলে এটি বই থেকে সুন্দরভাবে লিপিবদ্ধ করব। তোমরা টপিক দিবে তড়িৎচুম্বকীয় বিকিরণ কি। এরপরে রয়েছে রেডিয়েশন তত্ত্ব, অর্থাৎ এই বিকিরণ সম্পর্কে বিভিন্ন রকম বিজ্ঞানী বিভিন্ন রকম তত্ত্ব দিয়েছে। হাইজেনবার্গের তত্ত্ব রয়েছে, লুমিনফোরাস ইথারের যে তত্ত্ব ইত্যাদি। তো এগুলো এখানে ততটা দরকার নাই, আমাদের রেডিয়েশনের তত্ত্বটি এখানে তেমন দরকার নাই। এরপরে রয়েছে রেডিয়েশন এর তড়িৎ চুম্বকীয় ধর্ম। খেয়াল করো, তড়িৎ চুম্বকীয় ধর্ম। এই যে একটু আগে আমরা বললাম যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ এটা কিন্তু তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয়ের সংমিশ্রণে কিন্তু তৈরি। এজন্য এখানে বলছে যে স্কটিশ বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি প্রস্তাব করেন আলো তথা রেডিয়েশনের তড়িৎ চৌম্বকীয় ধর্ম রয়েছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এই ধর্ম রয়েছে। পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী সেগুলো নিয়ে কাজ করেন এবং পরবর্তীকালে ম্যাক্সওয়েল আবার প্রমাণ করেন যে একটি পরিবর্তনশীল তড়িৎ বল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তাহলে পরিবর্তনশীল তড়িৎ বল অর্থাৎ বিদ্যুৎ ক্ষেত্র কিন্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে, অথবা যে কোনো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করতে পারে। তাই দেখা যাচ্ছে যে রেডিয়েশনের সঙ্গে কি জড়িত রয়েছে, তড়িৎ এবং চুম্বক, এই দুইটা কনসেপ্টই কিন্তু এখানে জড়িত রয়েছে রেডিয়েশনের সঙ্গে। এখানে দেখা যাচ্ছে যে এই যে দেখো একটা ছবি, এখানে দুইটি তরঙ্গ লক্ষ্য করো যে দুইটি তরঙ্গ একরকম রয়েছে, এইদিকে একটা তরঙ্গ যাচ্ছে, আবার নিচের দিক দিয়ে আর একটা তরঙ্গ রয়েছে। তো এই দুইটা তরঙ্গ এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা তরঙ্গ একটির ক্ষেত্রে একটিকে চৌম্বক ক্ষেত্র হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, একটিকে তড়িৎ ক্ষেত্র হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তো এই দুইটা ক্ষেত্রের সমন্বয়ে কিন্তু তড়িৎ চুম্বকীয় বিকিরণ গঠিত হয়। তাহলে রেডিয়েশনের কি ধর্ম রয়েছে, তড়িৎ চুম্বকীয় ধর্ম রয়েছে। ম্যাক্সওয়েল সেটিকে প্রমাণ করেন। আমাদের বেসিক যে কনসেপ্ট সেগুলো কিন্তু জানতে হবে। এখান থেকে মেজর কোনো প্রশ্ন না হলেও এই পরবর্তীকালে অধ্যায়ের আরো বিভিন্ন টপিক বোঝার জন্য এইটা কিন্তু আমাদের প্রয়োজন। এরপরে তড়িৎ চুম্বকীয় রেডিয়েশনের তরঙ্গ প্রকৃতি। আমরা তো বুঝলাম যে তড়িৎ চুম্বকীয় রেডিয়েশনের চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের সমন্বয়ে গঠিত, কিন্তু সেটা প্রবাহিত হচ্ছে কি আকারে, তরঙ্গ আকারে। মানে আলো, আমরা জানি আলো এক প্রকার শক্তি এবং সেটা তরঙ্গ আকারে প্রবাহিত হয়। তো সেই এটার যে তরঙ্গ আকারে প্রবাহিত হচ্ছে, এজন্য তার একটি সমীকরণ লাগবে বা সেটা দিয়ে তাকে প্রমাণ করতে হবে যে এটি একটি তরঙ্গ আকারে প্রবাহিত হচ্ছে। তো আমরা জানি যে প্রথম একটি সমীকরণ আমরা শিখেছিলাম যে এই যে নিউ সমান সি বাই ল্যামডা, নিউ সমান সি বাই ল্যামডা, অর্থাৎ উপরে একটা আলোর বেগ, নিচে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। তো এইটা হলো নিউ, হলো ফ্রিকোয়েন্সি, প্রতি সেকেন্ডে যে কতবার তরঙ্গ পূর্ণ দোলন সম্পন্ন হয় সেটা হলো ফ্রিকোয়েন্সি। তো প্রথম সমীকরণটায় আমরা এটা দিয়ে শুরু করলাম যে নিউ সমান সি বাই ল্যামডা। আবার যে প্রতি একক দূরত্বে যতগুলো পূর্ণ তরঙ্গ হয় সেটাকে আবার তরঙ্গ সংখ্যা বলে। এখানে কিন্তু দেখো নিউ বার বলছে, নিউ বার। তাহলে নিউ সমান সি বাই ল্যামডা। এখন এই সমীকরণটা থেকে মূলত এখানে একটাই সমীকরণ, এটা এই সমীকরণ থেকে পরবর্তীকালে এখানে বলছে যে তড়িৎ চুম্বকীয় রেডিয়েশনকে সরল হারমোনিক তরঙ্গ হিসেবে গণ্য করা যায়, যা কোনো উৎস থেকে বের হয়ে সরল পথে পরিভ্রমণ করে বা ভ্রমণ করে। তো সরল হারমোনিক যদি হয় তাহলে সাইন তরঙ্গের মধ্যে তার ধর্মটা হবে সাইন দিয়ে সমীকরণটিকে প্রকাশ করা যাবে, y সমান a সাইন থিটা। y এখানে সরণ, a হলো সর্বোচ্চ বিস্তার, মানে তরঙ্গ এরকম যদি তরঙ্গ হয় তো তরঙ্গ সে এই যে মাঝখানে যে অক্ষ থেকে যত দূর পর্যন্ত অতিক্রম করছে সেটা কিন্তু বিস্তার। তাহলে y সমান সরণ আর a সমান তরঙ্গের বিস্তার। তো আর থিটাটা কি, থিটা হচ্ছে কোণ, যে যার মান 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো এই যে দেখো এখানে যাচ্ছে যে
একটা তরঙ্গ এখান থেকে শুরু হয়ে এরকম থেকে করে এই পর্যন্ত যাচ্ছে, তাহলে এইটুকুন হলো বিস্তার, এই যে এখান থেকে এটুকুন বিস্তার। তো এখন যদি সেটাকে সমীকরণটিকে আমরা সাইনের সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে একটা সমীকরণ দাঁড়াচ্ছে, সেটি হলো y সমান a সাইন ওমেগা টি, y সমান a সাইন ওমেগা টি, এই সমীকরণটি এখানে আমরা পাচ্ছি। তো এই সমীকরণটা দ্বারা কি প্রকাশ করছে, যে একটি তড়িৎচুম্বকীয় বিকিরণ যে তার তরঙ্গ ধর্ম রয়েছে সেটা কিন্তু এখানে প্রকাশ করছে। ডাব্লিউ রেডিয়ান সুষম কৌণিক ভরবেগ দ্বারা এটাকে বেগ দ্বারা প্রমাণ করা হচ্ছে। এই হলো এখানে ব্যাসার্ধ হিসেবে ধরছে। তো এরপরে আমরা চলে যাই পরের অংশে, রেডিয়েশনের কোয়ান্টাম তত্ত্ব। তো কোয়ান্টাম তত্ত্ব এখানে আমরা গল্প আকারে বিভিন্ন কথা লেখা আছে, তো আমরা কোয়ান্টাম তত্ত্ব বলতে কি বুঝছি, অর্থাৎ ম্যাক্স প্ল্যাঙ্ক ব্যাখ্যা করার সময় এই কোয়ান্টাম তত্ত্বের প্রস্তাব করেন। মূলত এখান থেকে আমরা পড়ব রেডিয়েশনের কোয়ান্টাম তত্ত্ব, এই অংশটি পড়ব। কে প্রস্তাব করেন? ম্যাক্স প্ল্যাঙ্ক। এবং সেই তত্ত্ব কি বলছে, যে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে রেডিয়েশনকে এনার্জি ইউনিটের অবিচ্ছিন্ন প্রবাহ, এই এনার্জি ইউনিটকে কোয়ান্টাম বলা হয়। এর বিশেষ শক্তি আছে কিন্তু কোনো ভর নেই। শক্তি এককগুলো রেডিয়েশনের বেগেই ধাবিত হয়। এটি মূলত কোয়ান্টাম তত্ত্ব। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত কোয়ান্টাম তত্ত্ব কি এটা কিন্তু খাতায় লিপিবদ্ধ করব। কোয়ান্টাম তত্ত্ব কাকে বলে এটি কি, এটি আমরা লিপিবদ্ধ করব। তাহলে নিচে একটা প্রশ্ন লেখা আছে, কোয়ান্টাম তত্ত্বটি বিবৃত করো। এটা আবার কোয়ান্টাম তত্ত্ব অনুসারে রেডিয়েশনের শক্তি, তাহলে সেটা সমান আমরা জানি যে ই সমান এইচ নিউ, ই সমান এইচ নিউ, একটা ই হচ্ছে শক্তি, এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ হলো ফ্রিকোয়েন্সি। আবার ফ্রিকোয়েন্সি নিউ সমান কি, সি বাই ল্যামডা, আমরা আগের অংশে পড়ে আসলাম। কোয়ান্টাম তত্ত্ব হলো। এরপরে আমরা চলে যাচ্ছি রেডিয়েশনের শক্তি। রেডিয়েশনের শক্তি আমরা আগের অংশে বলছে, তো সেটাই হলো ই সমান এইচ নিউ, রেডিয়েশনের শক্তিটা প্লাঙ্কের কোয়ান্টাম থেকেই কিন্তু পাওয়া যাচ্ছে যে রেডিয়েশন কি আকারে প্রবাহিত হচ্ছে, একক শক্তির এককে। একটু আগে আমরা খেয়াল করি যে এখানে কি কথা বলেছিল, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে রেডিয়েশনকে এনার্জি ইউনিটের অবিচ্ছিন্ন প্রবাহ হিসেবে ধরা হয়। রেডিয়েশনকে এনার্জি ইউনিটের অবিচ্ছিন্ন প্রবাহ হিসেবে ধরা হয়, এটাই কিন্তু এখানে বলছে যে শক্তি রেডিয়েশনের একক প্রবাহ। তো আমরা ই যদি শক্তিকে প্রকাশ করি ই দ্বারা এবং ফ্রিকোয়েন্সি নিউ দ্বারা, তাহলে ই সমান এইচ নিউ। এখানে এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এটার মান তোমরা জানো 6.62 10⁻34 জুল সেকেন্ড। তো এবারে আমরা পড়তে যাচ্ছি রেডিয়েশনের শ্রেণী বিভাগ। আমরা রেডিয়েশন বিভিন্ন রকম হয়, সেখান থেকে আমরা শ্রেণী বিভাগ পড়তে যাচ্ছি। তোমরা দেখো যে এখানে কিন্তু রেডিয়েশনের যে তরঙ্গ দৈর্ঘ্য বা শক্তি সবকিছু কিন্তু দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য প্রত্যেকটা। সব থেকে ছোট এখানে যেটা তরঙ্গ দৈর্ঘ্য সেটা হলো গামা রশ্মি, সব থেকে ছোট। তারপরে অর্থাৎ এখানে একটু যদি আমরা ছবির মতো করে আঁকাই, যে প্রথমে ধরো একটা বর্ণালী এরকম এরকম আস্তে 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 তরঙ্গটা আস্তে আস্তে যখন এরকম করে বড় হয়ে যায়, এই ছোটোর দিক থেকে হচ্ছে গামা। প্রথমে হলো গামা রশ্মি, এটা একদম ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে এক্সরে রশ্মি, তারপরে অতিবেগুনি হওয়ার পরে দৃশ্যমান। এই অংশটুকুন আমরা দেখতে পাই। এখানে দেখো 400 থেকে 700 ন্যানোমিটার দেওয়া আছে, কোনো কোনো জায়গায় 380 থেকে 780 এরকম হতে পারে। অর্থাৎ দৃশ্যমানের থেকে কম ছোট হচ্ছে অতিবেগুনি, আর দৃশ্যমানের থেকে বড় হলো অবলোহিত। অবলোহিত গুলোকে এই পর্যন্ত সবই অবলোহিত, নিকট অবলোহিত, দূর অবলোহিত। এরপরে মাইক্রোওয়েভ রেডিয়েশন, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি, অর্থাৎ টেলিভিশন, রেডিও ইত্যাদি ইত্যাদির জন্য এখানে আমাদের এই ফ্রিকোয়েন্সি, এগুলো কিন্তু বড়, অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্য। এখানে 10⁻8 থেকে 10⁻12 ন্যানোমিটার দেওয়া হয়েছে। তাহলে সব থেকে ছোট গামা রশ্মি থেকে শুরু করে এখানে সব থেকে বড় রেডিও ওয়েভ রেডিয়েশন পর্যন্ত দেওয়া হয়েছে আর কি। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 থেকে 700 ন্যানোমিটার। তো ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো পড়তে থাকব। এর পরবর্তীকালে বিভিন্ন স্বাতন্ত্র্য মাত্রা নিয়েও আমরা আলোচনা করব। তোমরা আশা করি তোমরা সবাই
এই পরবর্তী ক্লাসগুলো মনোযোগের সাথে করবে, কারণ আজকে যেহেতু অনেক কিছুই ছিল যেগুলোকে ভূমিকা বা পরবর্তীকালে কাজে লাগবে, সামনের দিন থেকে আমরা প্রশ্ন যেই আমরা অংশগুলো পড়বো সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হবে ভবিষ্যতে। তো তোমরা সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।